শেখ ফরিদ, অনেকগুলো আলোচনার বিষয়ের মধ্যে এই গাইবান্ধার যে বিষয়টি, আবার তৌহিদি জনতা নাম শুনলে যেখানে আমাদের একটু শান্ত হওয়ার কথা, অভয় পাওয়ার কথা, ভরসা পাওয়ার কথা, যে শান্তির কিছু মানুষ হয়তো এসছেন, এখন তৌহিদি জনতা নামটা যেন একটা আতঙ্কের নাম হয়ে উঠেছে। শেখ ফরিদ, কিভাবে দেখছেন গাইবান্ধার ঘটনাটা? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে এনেছেন, যেগুলো এখন শুধু বাংলাদেশেই নয়, ভারতেও আলোচনা হচ্ছে। শুধু বাংলাদেশ ভারতে নয়, সারা পৃথিবীতে এখন এই রাম মূর্তি নিয়ে কথা হচ্ছে। রংপুরের রাম মূর্তি বা রাম মূর্তি রংপুরের সেই পলাশ বাড়ির গাইবান্ধাতে। গাইবান্ধা আবার শিরোনাম হয়ে এসেছে। এটা কোন গাইবান্ধা? যে গাইবান্ধাতে আপনাদের মনে থাকার কথা দেলোয়ার হোসেন, দেইলা রাজাকার দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখা গেছে বলে মাইকে ঘোষণা করেছিল। সেই কারণে বাংলাদেশে 65 জন মানুষ মারা গেছে পুলিশ সহ, আমরা মনে থাকার কথা। সেই গাইবান্ধাতে এখন রাম মূর্তির একটা যে প্রস্তাবনা সনাতন ধর্মাবলম্বীরা গ্রহণ করেছিল, শুনেছি সেটা সর্বশেষে তৌহিদি জনতার চাপে, প্রশাসনের চাপে, স্থানীয় এমপির চাপে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমি শুনেছি, খবরে পড়েছি। তো এটা আসলে ঘটনা কি? তৌহিদি জনতা নামে আপনি যেগুলো বললেন, তৌহিদি জনতা মানেই এখন সবাই ধরে নেয় একটা আতঙ্ক। তৌহিদি জনতা মানে ধরে নেয় যে তারা কোনো আইন মানবে না, তারা মানুষকে মেরে ফেলবে, পিটিয়ে কুপিয়ে মেরে ফেলবে। তৌহিদি জনতা মানেই তারা বর্বর, অশিক্ষিত, মূর্খ, মোল্লা, এই ধরনের শব্দ আমাদের জনমনে ফুটে ওঠে। কিন্তু আমরা তো এটা চাইনি। আমরা তো তৌহিদি জনতার নামে এগুলো হোক আমরা চাইনি। তৌহিদি জনতা মানেই সনাতনীদের বাড়ি ঘর পুড়ে দিবে, সংখ্যালঘু বৌদ্ধদের বাড়ি পুড়ে দিবে। তৌহিদি জনতা মানেই ভালুকাতে মানুষ পুড়িয়ে মেরে ফেলে। তৌহিদি জনতা মানেই মাজার পুড়িয়ে দিবে শত শত। তৌহিদি জনতা মানেই কবরে আগুন লাগাবে। তৌহিদি জনতা মানেই কবর থেকে লাশ তুলে তা পুড়িয়ে দিবে। এটা তো তৌহিদি জনতা হতে পারে না। কিন্তু আমরা বাংলাদেশে তৌহিদি জনতার এই চিত্রটা দেখতেছি। এগুলো সরাসরি মানবিক অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, সেই সাথে নৈতিক অপরাধ এবং আইনের অপরাধ, ফৌজদারি অপরাধ, যেটা আমাদের অ্যাডভোকেট সাহেব, আইনবিদ সাহেব, তিনি এগুলো নিয়ে বলবেন। সরাসরি এগুলো অপরাধ। আপনি দেখেন এই বাংলাদেশে এখন তারা একটা, বাংলাদেশের লাখো লাখো মসজিদ মাদ্রাসা হয়েছে। বর্তমানে প্রাইমারি স্কুলের ছাত্র হচ্ছে মাদ্রাসার ছাত্র বেশি। দুষ্ট লোকেরা বলে যে এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসা হয়ে গেছে। আমাদের অধ্যাপক মেজবাউদ্দিন আহমেদ সাহেব বলেছিলেন, মেজবাউদ্দিন আহমেদ স্যার, তিনি বলেছেন যে আমার চোখের সামনে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসার মাদ্রাসা হতে দেখে গেলাম, তিনি বলেছেন। কিন্তু আমরা কি দেখতেছি? তৌহিদি জনতার ছত্রছায় আমরা দেখলাম পুরো বাংলাদেশটাকে একটা মাদ্রাসায় পরিণত করা হয়েছে। এটা যে কোনো দেশের জন্য, শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশের জন্য এটা ভালো নয়। ওই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, গণতন্ত্র, মানবতা, সাহিত্য, এমনকি অর্থনীতির জন্য এটা ভালো কোনো সিমটম না। তার জন্য আপনি দেখেছেন যে একজন বাংলাদেশি অস্ট্রেলিয়াতে বসবাস করে 4 লক্ষ কোটি টাকা তিনি ভারতে বিনিয়োগ করেছেন। কেন? কারণ জানে যে এই দেশটা এরকম অস্থিতিশীল। একটা 10 লক্ষর, প্রায় বাংলাদেশে 10 লক্ষের মতো মসজিদ মাদ্রাসা রয়েছে। 95% মুসলমান দাবিদার, এর মধ্যে তৌহিদি জনতা দাবিদার আরো আছে। এইখানে গলিতে গলিতে মসজিদ মাদ্রাসা। এখানে একটা রাম মূর্তি নির্মাণ হলে কি মহাভারত শুদ্ধ হয়ে যেত? এখন এটা উল্টো করে বলতে হবে যে বাংলাদেশ কি অপবিত্র হয়ে যেত? বাংলাদেশের হাজারো জায়গার নাম আছে রাম নামে শুরু। আমার এলাকাতে রয়েছে রামনগর, সেটাকে মুসলমানি করে লিখে নাম রেখেছে আরামনগর। এই যে ঢাকার আরামবাগ, আমার তো ধারণা ওইটার নাম বোধহয় রামবাগ ছিল, বা ভারতে তো সাধারণত রামের সাথে বাঘ যায় না, বাগান হতে পারে। একটা ঘটনা এখানে আছে, যাই ওটা বাদ দিলাম। ভারতে রয়েছে, বাংলাদেশে রয়েছে রামপুরা। আপনাদের এলাকায়, আপনার আশেপাশে, আপনার জেলায় পাবেন রামচন্দ্রপুর, রামকৃষ্ণপুর, অসংখ্য রামের নাম পাবেন। বাংলাদেশের নদী, গাছপালা, ফল ফুল, অসংখ্য নাম, এগুলি সবকিছুই হিন্দু সনাতনী নামে। যদি আপনি যদি ধর্মের ব্যাখ্যা করেন, বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার মিল পাওয়া যায়, বাংলা ভাষার সাথে হিন্দি ভাষার মিল পাওয়া যায়। এমনকি 52 সালে ভাষা আন্দোলনকে কাফেরের আন্দোলন বলেছে। মুক্তিযুদ্ধকে কাফেরের, হিন্দু মুসলমানের যুদ্ধ বলা হয়েছে। তো এই যে একটা রাম মূর্তি নির্মিত হলে কি হতো বাংলাদেশের? বরং আমাদের বাংলাদেশের এই মুহূর্তে লাভ করেছে। ভাই, এই যে বিটলেমি না করে, ডিস্টার্ব না করে 2000 ছাত্রছাত্রীকে হত্যার গল্পটা বলুন। আপনার কোন মায়ের ভাতারেরা 71 সালে 30 লক্ষ মেরেছে, সেই গল্পটা আগে আপনার মায়ের ভাতারের কাছ থেকে জেনে নেন।
আপনার খালা মামাদের খালা খালা ফুপুদের জিজ্ঞেস করেন 71 সালে অগণিত নারীদের কারা ধর্ষণ করছে, সেই গল্পটা একটু শুনে নিন। এখানে ফাত্রামি করতে আসেন না, আমরা এখানে ফাত্রামি করতে আসি না। এখানে আমরা জাতীয় জনগুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। এর কি করতেছেন? এখানে আসছেন 2000 ছাত্রদের, 2000-এর মধ্যে 1500 জিন্দা শহীদ ফেরত আসছে। সেটার মুরদে কোলায় নাই আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট দেখাইতে, সেটার মুরদে কোলায় নাই যে আরো হত্যা হয়েছে তাদের পোস্টমর্টম দেখাইতে। যাত্রাবাড়িতে 2000-এর কথা বললেন আপনারা, আপনাদের মেরে ধর্ষণ করছে, তারাই মারছে, সেটাকে জিন্দা শহীদ বানাইছে। এগুলো ভাই মুখ খারাপ করেন না, আমাদের একজন ভদ্রলোক আছে, আমি ভদ্রলোক না, স্ট্রিট পিপলের ভাষায় বলি, এখানে একজন আইনবিদ আছেন, আমি এগুলো কথা বলতেছেন, এগুলো বলে হয়তো ফাত্রামি করতে আসেন না। কেন আসছেন? ওই যে জুলাই সন্ত্রাসীদের গল্প শোনাইতে আমাদের না, ফাত্রামি করতে আসছেন। হ্যাঁ, ওই কারিনা নাকি ফারিনা, তার কবরে আপনি পাকিস্তানি পতাকা দেখেন, সেই গল্প শোনাইতে আসছেন আমাদের না, ফাত্রামি করেন। যাই হোক, যেটা বলতেছিলাম, একটা সনাতনীদের একটা ভগবান রামের মূর্তি, সেটা 10 ফুট হোক, 20 ফুট হোক, 100 ফুট হোক, 1000 ফুট হোক, একেবারে চাঁদ পর্যন্ত চলে যাক, কি সমস্যা? কি হবে? আপনি একটা রাম মূর্তি সহ্য করতে পারতেছেন না, তাহলে সারা ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডা মসজিদ বানান কোন আক্কেলে? আপনার মিনার এত উঁচু বানান কেন? যদি তারা বলে মিনার আমি বানাইতে দিব না, মসজিদ ছোট বানাবো। যদি বলে আপনারা নামাজ রাস্তার মধ্যে পড়েন, মসজিদ থাকতো, ওইখানে গিয়ে ফাত্রামি করেন। আর নিজের দেশের নাগরিকেরা, নিজের এই দেশ হিন্দুদের দেশ, সনাতনীদের দেশ, বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে সর্বোচ্চ 1500 বছর, 1400 বছর সর্বোচ্চ। তার আগে ছিল তারা খ্রিস্টান, বৌদ্ধ, তার আগে ছিল তারা সনাতনী, তার আগে বাংলাদেশিরা, এই বাংলা অঞ্চলের মানুষ ছিল প্রকৃতি পূজারী। এই কথাগুলো আমাদের বুদ্ধিজীবীদের বলার কথা, আমার না, কিন্তু আমাকে বাধ্য হচ্ছে বলতে, কারণ এটা কারণ বিড়ালের গলায় কেউ ঘন্টি বাঁধতে চায় না, আমাকে বাঁধতে হয়, তাই বাঁধি। কারণ যোগ্যরা যখন তাদের নিজের দায়িত্ব পালন না করে, তখন অযোগ্যদের চলে আসতে হয়, দায়িত্ব নিয়ে বলতে হয়, তাই এগুলো বলতেছি। এই বাংলাদেশের মানুষ এইখানে রামের মূর্তি বানাবে না, কোথায় বানাবে? পাকিস্তানেও বানাইতে পারবে, ওইখানে রামের পুত্র লব আর কুশের শহর লাহোর। তাহলে রামের মূর্তি কোথায় বানাবে? ইরানে। রামের মূর্তি কোথায় বানাবে? মক্কার সামনে, মদিনার সামনে রামের, হিন্দুদের ভগবানের রামের মূর্তি কোথায় বানাবে? ইরাকে। বাংলাদেশেই বানাবে। আপনি বানাতে দিলে কি সমস্যাটা? বরং আপনি যদি সনাতনীদের ভগবান রামের মূর্তি এখানে স্থাপন করতে দেন, তাহলে আপনারা প্রমাণ করতে পারবো যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, বাংলাদেশ সৌহার্দ্যের দেশ, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ সংখ্যালঘুদের অধিকারকে রক্ষা করার দেশ। সেই সুযোগটা আপনি দেননি, আমরা দিচ্ছি না। এইখানে তৌহিদি জনতার ইমান নষ্ট হয়ে যায়। কেন? ভগবান রামের একদল বদমাইশিরে দেখেন, একদল বলে মন্দির হইতে দিব না, আরেক দল বলে হিন্দুই থাকতে দিব না, আরেক দল বলে রামের মূর্তি বানাবো, একটু ছোট বানাবো। ফাত্রামিটা দেখেন, নিজেরাই সিদ্ধান্ত আসতে পারেন এই কোনটা কি। আপনার কি ইমানের জোর? একটা সনাতনীদের ভগবান রামের মূর্তি দেখলাম আপনার ইমান চলে যাবে? ওইরকম ইমান আল্লাহ মুসলমান হয়ে লাভ কি ভাই? ওরকম ইমানদার হওয়ার তো আপনার দরকার নাই। আপনি একটা মন্দির দেখলে আপনার ইমান চলে যায়, আপনার নারীরা যদি বোরকা ছাড়া যায়, আপনার নাকি ইমান দণ্ড সোজা হয়ে যায়। তো মাদ্রাসায় পোলাপান এই ল্যাম এক্সকিউজ কেন দেখান? এই ল্যাম এক্সকিউজ দেখানোর কোনো দরকার আছে? মাদ্রাসায় পোলাপান তো নারী না, ওরা তো পুরুষ পোলা, ওদের দেখলো তো আমরা দেখি আপনাদের ইমান দণ্ড খারাপ। এগুলো ফাত্রামি বাদ দেন, বাংলাদেশটাকে বাংলাদেশের মতো থাকতে দেন। এই বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম সম্মিলিত ভাবে আমরা থাকতে চাই। যারা এই তৌহিদি জনতার নামে মন্দির সেখানে হতে দিলেন না, সেখানে স্থগিত করে দিলেন, আবার ওইখানে গিয়ে বলতেছেন এগুলো দেখতে হবে এখানে কোনো বিদেশি ষড়যন্ত্র আছে কিনা। তাহলে বিদেশে যখন মসজিদ বানান, সেটা কি বিদেশি ষড়যন্ত্র থাকে? তার কথা তো সেটা প্রমাণ হয়। আপনি যদি আপনার দেশের সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনি হিন্দুদের মন্দির বানাইতে দিবেন না, খ্রিস্টানের গির্জা বানাইতে দিবেন না, হিন্দুর মূর্তি বানাইতে দিবেন না, এটা যদি আপনি গায়ের জোরে করেন, তাহলে অন্য জায়গায় যদি গায়ের জোরে শুরু করে, তখন আপনি কোথায় যাবেন? আপনার ইমানের জোর নষ্ট হয়ে যায় ভগবান রামের মূর্তি দেখলে, কিন্তু আপনার ইমানের জোর নষ্ট হয় না ড্রাগের ব্যাপারে দেখলে, ইয়াবার ব্যাপারে দেখলে আপনার ইমানের জোর নষ্ট হয় না। আপনার ইমানের জোর নষ্ট হয় না 71-এ যারা খুন ধর্ষণ করেছে তাদের দেখলে আপনার ইমান নষ্ট হয় না। আপনার ইমান নষ্ট হয় একটা পাথর বা মাটির একটা মূর্তি দেখলে, যেটা আপনি বলেন এটা জড়, এর কোনো আত্মা নাই, এর কোনো কাজ নাই, কোনো মূর্তির কোনো ক্ষমতাই নাই। কিন্তু বোঝা গেল যে মূর্তির ক্ষমতা আছে, বোঝা গেল মাটির হোক পাথর হোক মূর্তির অনেক ক্ষমতা। বোঝা গেল 10 লক্ষ মসজিদ মাদ্রাসা থাকার পরেও, 95% মুসলমান থাকার পরেও, এই দেশের সরকার মুসলমান থাকার পরেও, সংসদে সংবিধানে বিসমিল্লাহ লাগানোর পরেও, রাষ্ট্রধর্ম ইসলাম থাকার পরেও, একটা পাথরের মূর্তির সামনে সব আপনারা হিজড়া হয়ে যান। এটা
এটাই আপনি প্রমাণ করে দিলেন। হিন্দুরা এগুলো বলতেছে যে ভাই আপনাদের ইসলাম ধর্ম এতই দুর্বল যে একটা ভগবানের মূর্তি থাকলে, পাথরের মূর্তি থাকলে ইসলাম নষ্ট হয়ে যাবে, মুসলমানের ইমান নষ্ট হয়ে যায়। মুসলমানের ইমান খাদ্যে ভেজাল দেখলে নষ্ট হয় না, মুসলমানের ইমান ওজন কম দিলে নষ্ট হয় না, মুসলমানের ইমান ব্যাংক লোন মেরে দিলে নষ্ট হয় না, মুসলমানের ইমান বোনের ওয়ারিশ মেরে দিলে নষ্ট হয় না, মুসলমানের ইমান মাদ্রাসা লক্ষ লক্ষ ছাত্র বলৎকার হলে তাদের ইমান নষ্ট হয় না, দুর্বল হয় না। মুসলমানের ইমান সুদে ভেজাল দিলে নষ্ট হয় না, মুসলমানের ইমান সুদ খেলে নষ্ট হয় না, মুসলমানের ইমান ঘুষ খেলে ইমান দুর্বল হয় না। মুসলমানের ইমান দুর্বল হয়ে যায় মূর্তি রাখলে, একটা মাটির মূর্তি, একটা 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 সনাতনীদের ভগবান রামের মূর্তি রাখলে সেটা পাথর হোক মাটির হোক, এই দেশের ইমান নষ্ট হয়ে যায়। ওই রকম ইমানদার মুসলমান আসলেই আদৌ দরকার আছে কিনা সেটা মুসলমান সমাজ এটা বিবেচনা করা উচিত। জি, ধন্যবাদ। ধন্যবাদ ফরিদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই। মোহন ভাই, আপনার কাছে আমাদের আজকে হেডলাইনটা হচ্ছে এরকম যে শিশু মৃত্যুর দায়ে কেন ইউনূসের বিচার হবে না, আবারও সেই তৌহিদি জনতা এবার কি চায়। আমি আবারও একটু যোগ করি যে যেই তৌহিদি জনতা ডক্টর ইউনূসের সময় নতুন করে গজিয়ে উঠলো এবং সারা দেশে এক মানে নরক রাজ্যে পরিণত করলো, এখন আবার এই রাম মূর্তি, এটার এপিট ওপিট আপনি কি দেখছেন, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে ইউনূসের এই যে শিশু মৃত্যু হামের কারণে পুরো দায় ইউনূস, এটার জন্য বিচার বিবেচনা আদালত লাগে না, মানুষ কমন সেন্সেই বুঝতে পারে। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো, বাট ইউনূস সরকার নিয়ে মামলা করা যাবে না, সেটা মামলা খারিজ হয়ে যাবে, মামলার আবেদনও করা যাবে না, সরকারও কিছু তদন্ত করবে না। কোন দেশে আছি আমরা? সৈয়দ মামুন মাহবুব। জি, ধন্যবাদ। আমি আসছি ইউনূস প্রসঙ্গে, তার আগে আপনার যে শিরোনাম রাম মূর্তি বনাম তৌহিদি জনতা, এই তৌহিদি জনতার তো মানে রুট ফর্ম আমরা দেখেছিলাম হঠাৎ গজিয়ে ওঠা হেফাজত ইসলাম, যখন আমরা 13 সালে একটি একদম নির্দোষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অরাজনৈতিক সংগঠন গণজাগরণ মঞ্চ থেকে আমরা সবাই সমবেত হয়েছিলাম তখনকার তরুণ ছাত্র যুবকদের ডাকে। তো তখন দেখলাম তারা এইটা একটা করলো, অর্থাৎ যুগে যুগেই যখনই বাংলাদেশে প্রগতিশীল আন্দোলন হয়েছে, মুক্তিযুদ্ধের লড়াই সংগ্রাম তীব্র হয়েছে, এ ধরনের তৌহিদি জনতা দাঁড়িয়ে যায় নানা কারণে। কারা করে তাও আমরা জানি। আমি ওই প্রসঙ্গে বলার আগে আমি একটা কথা গত কয়েকদিন ধরে আমি ভাবছি। দেখেন, 1947-এর 15ই আগস্ট, 14ই আগস্ট তো পাকিস্তান হলো, 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। আপনি জানেন কিনা বা আপনার দর্শকরা জানে কিনা, ওই যে ঐতিহাসিক যে ছবিটা আপনারা দেখেন না, নেহরু পতাকা তুলতে এবং তার সেই বিখ্যাত ভাষণ, when the whole world is sleeping, India awakened, ইন্ডিয়া স্বাধীনতা অর্জন করলো, এটা অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধীর করার কথা ছিল, গান্ধীজি, বা যারা আমরা ভালোবেসে শ্রদ্ধা করে বাপুজি বলি বা বাপু বলি। এবং এই বাপু নামটা মহাত্মা গান্ধীকে রবীন্দ্রনাথ দিয়েছিলেন, কবিগুরু, আর রবীন্দ্রনাথকে মহাত্মা গান্ধী বলতেন কবিগুরু। এবং আপনি জানেন 13ই আগস্ট থেকে যখন সবাই জানলো যে মহাত্মা গান্ধী কলকাতা যাবে দাঙ্গা করতে, এই পতাকা উত্তোলনে থাকবেন, আপনি খেয়াল করেন, শেখ ফরিদ ভাই এবং উন্নিয়া ভাই এবং আমার প্রিয় দর্শকরা খেয়াল করেন কতটা অসাধারণ নেতা ছিলেন মহাত্মা গান্ধী। আমরা একটা বাথরুম উদ্বোধনের লোভ সামলাতে পারি না, আর উনি একটা দেশ জন্ম দিল, যে দেশটাকে অহিংসভাবে আন্দোলন করে করে ব্রিটিশদের তাড়িয়ে, অথচ উনি বলল যে আমি এই বিভক্তি ভারত দেখতে চাই না, জওহরলাল তুমি যাও, আমি কলকাতা যাব। তো আপনার জওহরলাল নেহেরু, তারপরে বল্লভভাই প্যাটেল, তারপরে আপনার মৌলানা আজাদ থেকে শুরু করে যারা যারা ছিল, ইভেন জিন্না 13ই আগস্ট ফোন দিয়েছে যে আপনি এটা কি করছেন গান্ধী সাহেব, আপনি ওপেন করেন, পতাকা তুলে দিয়ে পরের দিন কলকাতা যান। আমিও শরদ্দিকে বলছি যাতে ওখানে দাঙ্গা না হয়, তখন শরদ্দি এখানকার চিফ মিনিস্টার অথবা প্রাইম মিনিস্টার। কিন্তু গান্ধীজি বলল না, এই বিভক্ত ভারত আমি দেখতে চাই না, আমি চলে গেলাম কলকাতায় দাঙ্গা থামাতে। এই পটভূমিটা আমি তুললাম এই কারণে যে যখন এই দাঙ্গা হচ্ছে, রক্ত এপারও ঝরছে ওপারও ঝলছে, ট্রেন ভরে ভরে পাঞ্জাব থেকে লাশ আসছে, আবার লাহোর থেকেও লাশ আসছে, এখান থেকেও লাশ যাচ্ছে, দিল্লি থেকেও। বেশি তো দাঙ্গা হয়েছিল বাংলায় আর পাঞ্জাবে। তো তখন জওহরলাল নেহরুরা মহাত্মা গান্ধীর নির্দেশক্রমে সংবিধান প্রণয়ন কমিটি বানালো, সংবিধান বিতর্ক, যার আইনমন্ত্রী হলেন ঘোর নেহরু বিরোধী, কংগ্রেস বিরোধী একজন দলিত নেতা, ব্যারিস্টার বাবা সাহেব ভীমরাও আম্বেদকর।
এবং গান্ধী বললেন যে ওকে ল মিনিস্টার বানাও এবং একটা গ্রহণযোগ্য সংবিধান করো। সেখানে কিন্তু ভারতের ওই নেতারা এইভাবেই বলেছিল, লেখাও আছে, যে যাদের আমরা ঠেকাতে পারিনি তারা তো চলে গেছে, ভারত ভাগ হয়েছে, এখন যারা আছে তারা মিলেই আমরা দেশটা গড়বো, আমাদের কোনো ধর্ম থাকবে না, মানে রাষ্ট্রের কোনো ধর্ম না, যার যার ধর্ম পালন করবে এবং আমরা একটা অসাম্প্রদায়িক ভারতের দিকে যাত্রা করব। এবং 2.5 বছর ধরে বিতর্ক করে একটা অসাধারণ সংবিধান তারা প্রণয়ন করে 1951 সালে। আবার যদি আপনি জিন্না দ্বিজাতি তত্ত্ব দিয়েছে, এখানেও একটা অ্যামেন্ডমেন্ট দরকার। জিন্নার দ্বিজাতি তত্ত্ব দেওয়ার আগে এখনকার যে ভারতের শাসন ক্ষমতা আছে, যিনি পশ্চিমবঙ্গ ইদানিংকালেও বিজেপি জিতেছে এবং ভারতের বিরোধী দলের পার্লামেন্টের বিরোধী দলের অফিসিয়াল নেতা, কংগ্রেসের শীর্ষ নেতা, ভারতের গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের মূল ভরসা রাহুল গান্ধী 8 জুন ইন্ডিয়া জোটের মিটিং এ বলেছে, শব্দগুলো খুব চমৎকার, যে দিস বিজেপি has taken over the administration, BJP has taken the judiciary, BJP has taken the election commission, এবং এদের সঙ্গে আর নর্মাল নিয়মে পারা যাচ্ছে না, আমাদেরকে আন্দোলন রেজিস্ট্যান্স করতে হবে, ঠিক গান্ধীজি যেরকম ব্রিটিশদের বিরুদ্ধে করেছে। এবং যে কারণে আমরা দেখি যে গান্ধী নেহরুর সেই ভারত বদলে গেছে পাকিস্তানের মতো। ইভেন জিন্নাও পাকিস্তান হওয়ার পরে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল, বলেছিল ফ্রম টুডে Muslims are at liberty to go to mosque, Hindus are liberty to go to temple, and all other religious people are liberty to go their respective religious places. তো আমরা তো পাকিস্তানে সেটা দেখিনি, বরং একদম ধর্মভিত্তিক উগ্র ধর্ম না। দেখেন, আমাদের গাইবান্ধার তৌহিদি জনতার উদ্দেশ্যে বলি, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসাধারণ যে বিদায় হজের ভাষণ দিয়েছিল, সেখানে একটা সাংঘাতিক লাইন আছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিয়া ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। এবং আরেকটা নবীজির অসাধারণ ভাষণ দেখেন, তখন যদি ওখানে হিন্দু থাকতো উনি হিন্দু রেফারেন্স দিত, কিন্তু ওই সময় আরবে যেহেতু নাক কাটা হাবশিরা থাকতো যারা মুসলিম না, এবং নবীজির বিদায় হজের ভাষণে আছে যে তোমাদের পর যদি নাক কাটা হাবশি কেউ আমির নিযুক্ত হয়, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যায়, আর সে যদি আইন মেনে চলে, নিয়ম মেনে চলে, তাহলে তোমরা তাকেও মানবা, তাকে মানতে বাধ্য থাকবা। এরকম যে সব ধর্মই শান্তির বাণী আছে, কোথাও বলা নাই লাঠালাঠি করো। এইটা হয়েছে কি আমার দৃষ্টিতে এই ভারতেও আমরা দেখেছি গত 12 বছর ধরে। এবং আপনাকে আমি বলি, বিজেপির উত্থানটা যদি আপনি পুনিয়া ভাই আলাপ না করেন, তাহলে কিন্তু আপনি এই উপমহাদেশের ধর্মভিত্তিক গোড়ামিগুলো বুঝতে পারবেন না। বিজেপি 1984 সালে নির্বাচনে 2টা আসন পেয়েছে, ডিসেম্বরের নির্বাচনে। আর তাদের নেতা লালকৃষ্ণ আদভানি আর অটল বিহারী বাজপেয়ী এই যে রথযাত্রা শুরু করলো, রাম মন্দির বানাবে বাবরি মসজিদ ভেঙে দিয়ে, আরেকটি অসভ্যতা। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে এটা ক্রিমিনাল অফেন্স হয়েছে বাবরি মসজিদ ভাঙা। তো যাই হোক, অবশ্য রায়টা পরে বিতর্কিত, তারপরও তারা মন্দির করার অনুমতি ওখানে দিয়েছে, মুসলমানদের অন্য জায়গায় জায়গা দিয়েছে। ওইখানেও বলবে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ধর্ম, এখানকার তৌহিদি জনতার কাছে যেরকম আজকে সরকার আত্মসমর্পণ করেছে, আর ভারতের তৌহিদি হিন্দুদের, উগ্রবাদী হিন্দুদের কাছে ভারতের সরকার তো এদেরই সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট আত্মসমর্পণ করেছে। তাদের বাবরি মসজিদ রায়টা তাদের সুপ্রিম কোর্টের জন্য কলঙ্ক। এটা আমি বলিনি, ইন্ডিয়ান জুডিশিয়ারি বলে, ওখানকার সিনিয়র লয়াররা বলে। তো যেটা বলছিলাম, তো সেইখানে আজকে 3 দেশেই ধর্ম ব্যবসায়ীরা সচল। এইখানে এই জন্য আমাদেরকে একটা গঠনমূলক জনগণ টু জনগণ সম্পর্ক স্থাপন করে আমাদেরকে এই ধর্মীয় সুশুরি দিয়ে রাষ্ট্রের যে দুর্নীতি, রাষ্ট্রের যে শাসক দলের সব দেশেই যে ব্যর্থতা, অপশাসন, সেইটাকে ঢাকার জন্যই এই জিনিসগুলো যুগে যুগে এই ধর্ম ব্যবসায়ীরা করে। এবং আমি আপনার এই টকশোতে বহুদিন বলেছি যে আমাদের এই ইউনূসের মতো একটা সাম্প্রদায়িকতাকে ইউজ করে নিজের স্বার্থ উদ্ধার, ধর্মান্ধদেরকে, জামাতকে গিয়ার আপ করে তাদের এই সাম্প্রদায়িক রাজনীতি শুভেন্দুদেরকে সাহায্য করেছে পশ্চিমবঙ্গের মতো একটা কালচারাল প্রদেশে বিজেপির মতো উগ্র ধর্মান্ধদের সরকার গ্রহণে। এবং আপনি এখন দেখছেন কিভাবে মমতাকে হয়রানি করছে এই বিজেপি, মমতার দলকে ঘুরিয়ে চুরমার করে দিচ্ছে। এটাও গণতন্ত্রের জন্য অশুভ লক্ষণ, রাহুল গান্ধী বলেছে সেটা। কাজে আমি আমার নিজের জেলা গাইবান্ধা, আমি খুব ব্যথিত যে গাইবান্ধায় এত উগ্রপন্থার উত্থান হচ্ছে।
তা আমি এখানে বলবো যে উগ্রপন্থা যারা করছেন তারা মনে রাখবেন দেশের মঙ্গল বয়ে আনছেন না। আপনি এই বেগম জিয়া যখন 2001-এ প্রধানমন্ত্রী হলো, কারণ আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, কারণ ওই সময় ওই রমনা কালী মন্দির প্রতিষ্ঠা কমিটির সেক্রেটারি ছিল অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমাদের আইনজীবীদের একজন নন্দিত নেতা, এবং আমি ওই সময় যেতাম মাঝে মাঝে দেখতে। এবং বেগম জিয়ার সময় কিন্তু প্রথমবারের মতো রমনা কালী মন্দির, যেটা পাকিস্তানিরা ধ্বংস করে দিয়েছিল, উনি কিন্তু সেখানে একটা টিনের বিল্ডিং বানিয়ে পূজা করার অনুমতি দিয়েছিল। তো জনাব তারেক রহমানকে ওই কথা মনে রাখতে হবে যে আপনার মায়ের যে ঐতিহ্য সেই অনুযায়ী আপনার গাইবান্ধার এইটাকে প্রশাসনের সঙ্গে বসে আপনার দলকে রাজনীতিভাবে অ্যাক্টিভ করে আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং আমরা যে ধর্মভীরু এবং পরের ধর্মকে সম্মান করি সেইটা দেখানোর জন্যই এই গাইবান্ধায় এই রাম মূর্তিটা বানাতে দিতে হবে। এটা আমাদের সবার কাছে, আমরা বরং ভারতকে তখন চ্যালেঞ্জ করব যে তোমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন বলে কোরবানির সময় গরু প্রকাশ্যে দেওয়া যাবে না, জবাই হেই সেই, সারা দেশে তো ওরা করছেই। কাজেই এইখানে আমাদের উন্মাদনা, আমার যে দর্শক বন্ধু প্রশ্ন করেছেন বাংলাদেশে যে হিন্দুদের উপর হামলা হলে আপনারা সবসময় ভারতকে জড়ানোর চেষ্টা করেন, বুঝতে পারি না ভারতকে আমরা জড়াইনি। আমি একবারও বলিনি যে ভারতের জন্য দায়ী। আমি আপনার সামনে আয়না তুলে ধরলাম। মুশকিল হচ্ছে এখানকার উগ্র মুসলিমরাও যেরকম অন্ধ, আপনার মতো কট্টর হিন্দুরাও অন্ধ। মানে আমাদের এখানকার কট্টর হিন্দুরাও অন্ধ। প্রতিবেশী দেশ, আপনি যখন পশ্চিমবঙ্গে বলেন যে কোরবানির গরু জবাই দিতে পারবেন না প্রকাশ্যে, আপনার ধর্ম হিন্দু ধর্ম চলে যাবে, হোয়ারওয়াজ গরু কখনোই হিন্দুদের অত্যাবশ্যক উপাদান ছিল না গরু জবাই। ইভেন অনেক ওই যে গোয়ায় যারা হিন্দু তারা গরুর মাংস খায়। সুতরাং সেই প্রশ্ন না, ভারতকে জড়াচ্ছি না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জড়াচ্ছি এই দুই দেশেরই উগ্র মৌলবাদীদের। ভারতে উগ্র হিন্দু মৌলবাদী দল, আমাদের এখানে উগ্র মুসলিম মৌলবাদী দল, এবং দুই জায়গারই রাজনীতির সুবিধা হয়। জামাত মুখে যাই বলুক, জামাত খুব খুশি পশ্চিমবঙ্গে বিজেপি আসায়, কারণ তাদের জন্য বাংলাদেশে রাজনীতি করা সহজ হবে। আবার বিজেপিও খুব খুশি হয় বাংলাদেশে যদি উগ্রবাদের উত্থান ঘটে, যেটা ঘটেছে। আপনার ওর নাম কি, এই ইউনুসের নির্দেশে। হ্যাঁ, তো আর আমার ভাই শেখ ফরিদ ভাই যে চমৎকার বলেছেন, ওই যে নাসিরুদ্দিন নামে এক ভদ্রলোক বলেছে 2000 ছাত্র জনতাকে কে হত্যা করেছে, 2000 না, ধরেন 2 লাখকে হত্যা করেছে। আপনার প্রেমের প্রীতের সরকার 18 মাস ইউনুস ছিল, তদন্ত করে বের করলো না কেন? কে তাকে বাধা দিয়েছিল? 18 মাসে যে একটা তদন্ত করতে পারে না যে কে কাকে মেরেছে। এখন হ্যাঁ, আমরা একটা আলাপ করছি বিষয় নিয়ে, আপনার চুরি ধরে গেছে না, আপনি ইউনুসকে জিজ্ঞেস করেন, কিংবা বর্তমান সরকারও তদন্ত করুক। ইউনুসের সরকারের ব্রিগেডিয়ার সাকাত তো বলছেই, তাকে মেসেজ দিয়েছে যে আপনি স্নাইপার জোনে যাবেন না, ওই যে বিশিষ্ট জাহাঙ্গীরের গেটে। তারপরে যে ইউনুস আক্ষেপের সাথে একটা কমেন্ট করেছে, খুব আক্ষেপ নিয়ে নিশ্চয়ই, যে ভাই আমি চাই যুদ্ধ লাগুক, তা না হলে কিছু ঠিক হবে না। নিশ্চয়ই মনের কষ্ট থেকে, আক্ষেপ থেকে। কষ্ট হলো, আপনার ভুল বুঝার কোনো কারণ নেই। ভারতের সরকার ইয়াহিয়া খান না, আমি তো বলি ইয়াহিয়া খানকে একটা প্রাইজ দেওয়া দরকার আমাদের মুক্তিযুদ্ধে। কারণ ইয়াহিয়া যদি পাগলামি না করতো, মদ খেয়ে মাতলামি করে এই যুদ্ধ না বাঁধাতো, তাহলে আমাদের যুদ্ধ অনেক দিন লাগতো, হয়তো আরো কয়েক বছর আমাদের লাগতো বঙ্গবন্ধু। হ্যাঁ, তো ভারত যখন ইউনুসের চক্রান্তে পা দেয়নি, তখন আপনি নিশ্চিত থাকেন ভারতের যে সরকারই থাকুক তার একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার আছে, তার কিছু সেন্স আছে। আর তারেক জিয়া সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা অনেক সমালোচনা করি, কিন্তু তারেক রহমান ডক্টর ইউনুস না, সে তার নিজের স্বার্থের জন্য দেশকে বিপদে ফেলবে না। আমি এখন একটা বিশ্বাস রাখতে চাই, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও। এখন আপনি আসেন এই যে শিশু হত্যায়, দেখেন ফরিদ ভাই, মামুন ভাইয়ের এখানে সম্ভবত নেটওয়ার্কে কোনো একটা সমস্যা হচ্ছে। মামুন ভাই নিশ্চয়ই বের হয়ে ঢুকবেন, আমরা একটু অপেক্ষা করি।
মামুন ভাই আসলে ওনার কাছে শিশু হত্যাটা নিয়ে ওনার কাছে শুনবো। আপনার কাছে তাহলে একটু শুরু করি, এর মধ্যে মামুন ভাই চলে আসেন কিনা। সেটা হলো আমার যে সাবজেক্টটা আরেকটু রয়ে গেছে, সেটা হলো গত 2 সপ্তাহ ধরে মানে ছাত্রলীগের মিছিল আর মিছিল, ও মিছিলে কিছু ডাইমেনশন আছে এবার। আগে যেরকম খুব গোপন থাকতো, এবার ঠিক গোপন না। চেহারা ঢাকে না, আগে মাস্ক পরতো, টুপি পরতো, কাপড় পেঁচায় রাখতো, মুখে হেলমেট পরতো। এখন আর দেখলাম ইয়াং ছেলে পেলে তারা সেগুলো করে না, এবং গ্রেফতার হচ্ছে, প্রচুর গ্রেফতার হচ্ছে, আবার প্রচুর মিছিল হচ্ছে। কি আছে ভেতরে, কি ঘটনা আপনার মনে হয়? শেখ ফরিদ ভাই যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, এটাও খুবই জাতীয় জনগণ। ফরিদ ভাই, মামুন ভাই আজকে যদি শেষ করে ফেলেন। হ্যাঁ, আমি একবারই শেষ করে দিই, কারণ আমার এখানে নেট চলে গেছে, আল্লাহ জানে। তো আচ্ছা, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তো সুতরাং আমাদের ব্যারিস্টার আশরাফুল ইসলাম যে রিটটা করেছে, একমাত্র এইটাই এখন আমাদের আইনি লড়াইয়ের মূল স্তম্ভ। যে হাইকোর্ট রুল জারি করেছে, কেন কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী ইনকোয়ারি কমিশন হবে না, ইউনুসদের দায় দায়িত্ব নির্ধারণ হবে না, এবং এই শিশু ট্র্যাজেডি, শিশু হত্যার ট্র্যাজেডির উপরে সেই রুলের আমরা ইনশাল্লাহ আগামী পরের সপ্তাহ থেকে আমরা হিয়ারিং শুরু করব, এবং সেই লড়াই চলবে। কিন্তু আমি বিএনপিকে বলবো আবারও ভেবে দেখার জন্য যে ইউনুসের পাপের দায় আপনারা নেবেন কিনা। আপনারা স্বেচ্ছায় এই পাপ, এটা তো শিশুদের যেভাবে হত্যা মুখে পতিত করেছে, এইটা কিন্তু শেখ ফরিদ ভাই ওই মীর জাফরের বিশ্বাসঘাতকতার মতো। মীর জাফর যেরকম গুলি চালায়নি কারো পক্ষেই, মীর জাফর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে নবাবের পতন বা আমাদের এই উপমহাদেশের স্বাধীনতার পতন। ইউনুসও তাই, ইভেন তার নাম কি, তার ক্লোজ স্বাস্থ্য উপদেষ্টা যে ছিল, সেও আমাদের কাছে বিভিন্ন মেসেজও আছে, সেও 2 বার চিঠি দিয়েছিল যে ভ্যাকসিন আমদানি করেন, কিন্তু ইউনুস আমদানি অ্যালাউ করেনি। এবং ইউনুসেফ তো সেদিনও বলেছে যে আমরা 6 বার বলেছি ফর গডস সেক ডোন্ট ডু ইট। কাজে আমি দাবি করব, আমরা যে নোটিশটা জারি করেছে হাইকোর্টের মাধ্যমে, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার বলে দাবি করেন, যেহেতু আইনের শাসন বলেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, অনতিবিলম্বে তদন্ত কমিটি করেন, কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী আপনাদের পরিকল্পনা অনুযায়ী আমরা ওখানে ইন্টারফেয়ার করব না, একটা স্বাধীন নিরপেক্ষ তদন্ত করেন, এবং এই তদন্ত করে শেষ হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস সহ তার অ্যাডভাইজারি কাউন্সিলে যারা যারাই আছে, আসিফ নজরুল, রিজওয়ানা, শুভ্র, স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সহ যারা যারাই দেশে আছে, অনেকে পালিয়ে গেছে, তারা যেন দেশ ত্যাগ না করতে পারে। কারণ তদন্ত হলো, তদন্তে দেখা গেল তারা দায়ী, তখন আইনের আওতায় আনবেন কম করে, সব যদি পালিয়ে যায়। এবং আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, গণতন্ত্রে বিশ্বাসী একজন নাগরিক হিসাবে, আমি বিএনপি সরকারের প্রতি পুনরায় উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ইউনূসের এই পাপের দায় নিয়েন না। অন্য দায় যাই নেন নিতেন, কিন্তু এই যে আমার যে অগণিত অবুঝ দেব শিশু ফেরেস্তার মতো বাচ্চাদের যে 500 তো হচ্ছে আপনার অফিসিয়ালি অ্যাডমিট, বাস্তবে বোধহয় 1000 ছাড়িয়ে গেছে। এই যে বাচ্চাদের যে টিকাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার থেকে শুরু করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবাই মিলে একটা অসাধারণ সাফল্য করেছিল। হাম, পোলিও সহ সমস্ত শিশুদের মরণঘাতী লেথাল রোগগুলোকে জাদুঘরে আমরা পাঠিয়ে দিয়েছিলাম সরকার এবং জনগণ মিলে। ইউনূস সেটাকে জাদুঘর থেকে ছিনিয়ে এনে আজকে আমার অগণিত বাংলার, আধুনিক বাংলার ভবিষ্যৎকে হত্যা করেছে। 8 দিনে যদি 6 শিশুর জন্য 8 দিনের লাইসেন্স বাতিল হয়, এটাও ভালো, তদন্ত করেন। 8 দিন ইউনূস একই সূত্রে গঠিত, তদন্ত করেন, করে এটার বিচার করেন। ইসলামী ব্যাংকে জামাত মুক্ত করার চেষ্টা করছেন, অর্থাৎ দলবাজ মুক্ত, এটাও চাই সাফল্যের সঙ্গে করেন। এবং যারা সব দলই, আওয়ামী লীগ বটে, বিএনপি, আওয়ামী লীগ সবাই যারা জামাতকে আন্ডারমাইন করতেন, তাদের অর্থনীতিগুলোকে খেয়াল করেননি দীর্ঘ 30-35 বছরে, আজকে আমরা তারই মাসুল দিচ্ছি। কাজেই ইউনূসের বিরুদ্ধে এখনই ইনকোয়ারি কমিটি করে তারা যেন দেশ ত্যাগ না করতে পারে, ট্রাভেল রেস্ট্রিকশন দিতে হবে, এটা আইনও বলে। কারণ এই শিশু হত্যা, এটা তো মানবতার বিরুদ্ধে অপরাধ। কারণ আপনি রাষ্ট্রের দায়িত্বে, আমাদের আইনও বলে সবাইকে গুলি করে মারতে হয় না। আমি যদি জানি যে শেখ ফরিদ ভাই, কথার কথা আল্লাহ না করুক, তার হাঁপানি আছে, কিন্তু ওই যে যেটা মেশিনটা দেয়, ওই মেশিন যদি আমি রেখে দিই আর ফরিদ ভাইকে না দেই, কিচ্ছু করলাম না, ধরেন আমি আর ফরিদ ভাই এক রুমে আছি, ওইটা কেড়ে নিলাম, ওইটা দিলাম না,
ফরিদ ভাই মারা গেল, ওই মেশিনটা যে স্প্রে করে, স্প্রে মেশিন, তাহলে তো ওই হাঁপানি রোগীর মৃত্যুর জন্য আমি দায়ী হব। ইউনূসও সেম, সে জানতো যে এখানে টিকা, এবং টিকার আগেই বাজেট ঠিক থাকে। বিগত ইউনূসের আগের যিনি সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা বাজেটও দিয়ে এসেছিল। কাজে এই যে অপরাধ, ইচ্ছাকৃত আমার শিশুদেরকে হত্যা করা, যেটা ইউনূসের বলেছে, এমনকি ইউনূস যাদের প্রমোদ বালক, সে আমেরিকার সংস্থাগুলো বলেছে, সায়েন্স নামে একটা বিখ্যাত পত্রিকা, যে এটা ইউনূস সরকার দায়ী। এই প্রসঙ্গে আমি নিন্দা করি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আকাশ নাই বাতাস নাই বলেন আওয়ামী লীগ দায়ী। যেই দায়ী হোক আপনি তদন্ত করেন, বের করেন আওয়ামী লীগ কিভাবে দায়ী। হাস্যকর, আওয়ামী লীগ আমলে আমরা কোনোদিন শুনিনি হামে একটি শিশুও মারা গেছে। 95% কাভারেজ হয়েছে, এটা তথ্য প্রমাণ আছে, এটা আমার আপনার কথা না। কাজী আবারও আমি শেষ করি, আবারও আমার একটাই বিনীত প্রশ্ন আপনার মাধ্যমে বিএনপি সরকারের কাছে, ইউনূসের এই মানবতা বিরোধী অপরাধের পাপ আপনারা নেবেন, নাকি গণতান্ত্রিক সরকার হিসাবে এতগুলো শিশু হত্যা, এত মায়ের আহাজারি, বাবার আর্তনাদ, পরিবারের কান্না, এইটা মোচবার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য হাইকোর্ট থেকে যেখানে রুল জারি হয়েছে, তার আলোকে এবং আপনাদের বিবেক থেকে জাগ্রত হয়ে অনতি বিলম্বে, আমি তো বলবো আগামীকালের মধ্যেই, একটা ইনকোয়ারি কমিটি, কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী, সেকশন 3 অনুযায়ী, আমরা আইনের কথা বলছি, আমরা তৌহিদি জনতার মতো বেআইনি দাবি করছি না, সেই আইনের মতো একটি ইনকোয়ারি কমিশন গঠন করেন, নিরপেক্ষ ইনকোয়ারি কমিশন, যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা, সরকার, অন্যান্য আপনাদের যারা যোগ্য, এগুলো ব্যাপারে বোঝেন, ভালো মেডিকেল এক্সপার্ট, সবাই মিলে একটা তদন্ত করেন, এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা সাবেক কেউ যাতে দেশ ত্যাগ না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তা না হলে কিন্তু ইউনূসের পাপের দায় আপনাদের কলঙ্ক তিলক হয়ে থাকবে। ধন্যবাদ। আমি বুঝি না মোহন ভাই একটা জিনিস, যে এই বিএনপি সরকার, এটা তো ঠিক যে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে তার আর কোনো বিকল্প ছিল না। বাংলাদেশে খুবই মানে ব্যতিক্রমী ভাবে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের লোক বিএনপিতে ভোট, কোন একটা জায়গায় দেখা যায় না যে ইউনূসের আশীর্বাদই তাকে আসছে। আমি তো ডাইরেক্ট কথা বলি, এই জন্য অনেকেই রাগ করে, করুক, আমি স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনভাবে বলবো। এই ইলেকশনে আওয়ামী লীগকে নির্বাচনটা করতে দিলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা তো আইনে ফেস করবেই, যার ফলে বিএনপি বাইরে যাই বলুক, আমি জানি ভিতরে ভিতরে তারাও লজ্জিত, কারণ এই নির্বাচন তো 14, 18, 24-এর মতোই পক্ষপাত দুষ্ট। কারণ আমি একটা কথা আজকে ক্লিয়ার করে বলে দিই, আমরা কতক্ষণ লাইন থাকবে জানি না, এই বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে যেরকম দেশে স্থিতিশীল গণতন্ত্র হবে না, আবার বিএনপি কে বাদ দিয়েও হবে না। যেটা আওয়ামী লীগও ট্রাই করেছিল 18-র পর থেকে চেষ্টা করা, সেটা সফল হয়নি। বিএনপিও কেন যেন ইউনূস সাহেবের এই চক্রান্তে পা দিচ্ছে। ইমিডিয়েট উচিত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিচার করেন। আপনারা বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। আমরা তো এই গণতান্ত্রিক লড়াইগুলো দেখতে চাই। আপনারা বলেন যে তোমরা এই অন্যায় করেছো, দেখো আমরা এটা করছি। মানুষ এই লড়াইটা দেখুক। মানুষ তো এই ধর্মান্ধ উন্মাদ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আপনাদের লড়াই দেখতে চাই না। আমরা দেখতে চাই আপনাদের মতো একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে গণতান্ত্রিক লড়াই, ইন্টেলেকচুয়াল লড়াই হবে, কর্মসূচি নিয়ে লড়াই হবে। আর যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় দুর্নীতির অভিযোগ আছে, ইভেন খুনের অভিযোগ আছে, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। কিন্তু আপনি তো এখন নিষিদ্ধ রেখে আওয়ামী লীগের বিচারও করতে পারবেন না। আওয়ামী লীগের বলছে মানে আওয়ামী লীগের নেতাদের, কারণ বলবে সব বিচার বিতর্কিত হবে, কারণ সে আসতেই পারছে না, তার আইনজীবী দিতে পারছে না। কাজে আমি বুঝি না, বিএনপি তো অনেক অভিজ্ঞ, আমরা তো নর্মাল মানুষ, তারা কেন এই ইউনূসের ফাঁদে পা দিচ্ছে এইটা আমার কাছে বোধগম্য না। আমি শেখ ফরিদ ভাইয়ের কাছে এবং দর্শকদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার নেটওয়ার্কেরও খুব প্রবলেম হচ্ছে। এবং ফরিদ ভাই, আপনার যে দৃঢ়তা, আপনি যে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, আমি তার সঙ্গে একমত। আমি একটু ভারতের মৌলবাদী প্রসঙ্গ আনলাম, কারণ ভারত এবং বাংলাদেশ দুই মৌলবাদীদের তলে তলে ঐক্য আছে। ফরিদ ভাই বলে তুই ওখানে বাদ, আমি এখানে বাদী, আর সাধারণ গণতান্ত্রিক প্রগতিশীল গুলো কোণঠাসা হোক। যে কারণে দেখবেন আপনি রাহুল গান্ধীর, আমার স্যালুট টু রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে মমতার হারার পর আরো একটা সভায় বলেছে যে আমি বারবার হারতে রাজি, কিন্তু আমি হিন্দু মুসলিম খেলা খেলবো না, যেটা কংগ্রেসের মূল ভিত্তি, যেটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ভিত্তি। আমরা জিন্নার রাজনীতিতে পা দেবো কেন? ধর্মান্ধ রাজনীতি। যে কারণে ভারতের গণতান্ত্রিক শক্তি, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি, এমনকি পাকিস্তানে এখনো যেটুকু গণতান্ত্রিক শক্তি আছে,
আমি খুব ইচ্ছা এই 3 দেশের জনগণ টু জনগণ রিলেশন করে এই ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করা, এদের খপ্পর থেকে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং ভারত পাকিস্তানকে রক্ষা করা। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনুমতি দিলে আমি একটু বিদায় নিই। মামুন ভাই, একটু এক মিনিট শুধু এক মিনিটে কারণ এই সাবজেক্টটা আমি আপনার জন্য রেখে দিয়েছি। আজকে একটা মজার ঘটনা হচ্ছে, তাহলে আপনাকে ছেড়ে দিব, বাকি সময়টা আমি ফরিদ ভাইকে নিয়ে পার করে ফেলবো। আমি পরে দেখে নেব। দীনেশ ত্রিবেদী আজকে আসছে, উনি আসার পরে ভূপেন হাজারিকার ঐতিহাসিক গান গঙ্গা আমার মা পদ্মা আমার মা, এই লাইন থেকে দুইটা ওনার মতো করে বলছে যে এই ধারা মেঘনা যমুনা, হ্যাঁ একই আকাশ একই বাতাস, হ্যাঁ উনি শুধু শব্দটা কি যন্ত্রণা। তো জামাত দেখলাম খুব খেপে গেছে, বলতেছে এই দুই দেশের 160 কোটি মানুষ এক করে ফেলতে চাইছে, বাংলাদেশ ভারতে এক করে ফেলবে। মানে হঠাৎ জামাতের এই কথা লাগলো কেন? দীনেশ ত্রিবেদী তো ঠিক মতো পারাও দিতে পারলো না বাংলাদেশে। হ্যাঁ আমি বলি, দীনেশ ত্রিবেদীর বক্তব্য এখন আমি এখন মনে করি ঠিক আছে। দীনেশ ত্রিবেদীর বক্তব্যে যদি জামাত খুশি হতো তাহলে আমি বুঝতাম দীনেশ ত্রিবেদী ভুল লাইনে আছে। দীনেশ ত্রিবেদী ওষুধটা ঠিক জায়গায় দিয়েছে। যেরকম আমি আর শেখ ফরিদ ভাই বললে আপনি দেখবেন আমাদের বাপ মা তুলে গালি দিচ্ছে, মানে যা যা আছে। দীনেশ ত্রিবেদীর ইন্টারভিউটা আমি দেখেছি, উনি কিন্তু বাঙালি না, মানে রাজস্থানের বোধহয়, বাট বাংলা দীর্ঘদিন ছিল। মমতার লেফট হ্যান্ড ছিল, রেলমন্ত্রী, এবং নরেন্দ্র মোদীর সরকার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও যে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক করতে চায় তার প্রমাণ হচ্ছে এই 55 বছর ইতিহাসে প্রথম একজন রাজনৈতিক নেতাকে হাই কমিশনার করেছে, যাতে ডিপ্লোম্যাটিক টার্মস এন্ড রেফারেন্সের কথা বলে সম্পর্ক যাতে আরো জটিল না হয়। কারণ আমলাদের আপনি দেখবেন যাই বলবে, আমলারা কোনোদিন ফাইলে লেখেন, আমি তো বিভিন্ন কেস করতে গিয়ে দেখি যে ইট মাস্ট বি ডান, ও লেখে যে করা যেতে পারে, মন্ত্রী লেখে যে করো, এবং যে কারণে বেশিরভাগ আমলাই যুগে যুগে ভালো থাকে, কয়টার অ্যারেস্ট হয়, কিন্তু এরাই সরকারগুলোকে বিভ্রান্ত করে। তো সেই হিসাবে দীনেশ ত্রিবেদী যেটা বুঝাতে চেয়েছে যে পশ্চিমবঙ্গ আর বাংলার আকাশ বাতাস একসঙ্গে ছিল, কিন্তু আমরা সব সমস্যা একসঙ্গে করব। এবং ভারত বলেছে ভিসা পদ্ধতিও কিভাবে ইজি করা যায়। জামাতের আগুন লেগেছে, আরো আগুন লাগুক। আমি যেটা মনে করি যে দীনেশ ত্রিবেদীর এই বক্তব্যের মধ্য দিয়ে আমি ওনাকে অনুরোধ জানাবো, আপনি জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা ইজি করে দেন। আপনি নর্মাল ট্যুরিস্ট ভিসাগুলো চালু করে দেন, এখানে দেখবেন আপনি আরো সম্পর্ক সহজ হবে। কারণ আমরা পাকিস্তান হতে চাই না, আমরা বাংলাদেশ মর্যাদা নিয়ে, যেটা জাতির জনক বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন। 3 মাসের মধ্যে ভারতের সৈন্য ফেরত পাঠিয়েছিলেন। ভারত অখুশি হবে জেনেও উনি তোয়াক্কা করেননি, উনি ইসলামিক ওআইসির কনফারেন্সে গেছেন। অর্থাৎ স্বাধীন দেশের যে স্বাধীন বৈশিষ্ট্য, ভারতের সঙ্গে আমাদের অনেক সমস্যা আছে অমীমাংসিত, কিন্তু দুইটি প্রতিবেশী, ঘন প্রতিবেশী দেশ, আমরা একে অপরের সঙ্গে আলোচনা করি, সমাধান করব। যেমন পুশিন পুশব্যাকেও আমি 2 সরকারকে অনুরোধ করব, এটা একটা মানবিক দিক বিবেচনা করেন, যতটা সম্ভব মানুষকে কষ্ট না দিয়ে এই সমস্যার সমাধান করেন। আর দীনেশ ত্রিবেদী সাহেবের কাছে আমার অনুরোধ, আপনি ইমিডিয়েট নর্মাল ভিসাগুলো চালু করেন, আবার আগের মতো বাংলাদেশের জনগণকে ভারতে যাওয়ার সুযোগ দেন, তাহলে দেখবেন সম্পর্ক আরো ইজি হবে। 2 দেশই তার যার যার মতো উন্নয়ন করবে। এবং যে দর্শক বন্ধু বলছেন যুদ্ধ লাগুক, এগুলো বলে লাভ নাই। আমরা আমাদের সরকারকে, ভারতের জনগণ ভারতের সরকারকে দায়বদ্ধ করবে, তুমি যে ওয়াদা দিয়েছো সেই ওয়াদা অনুযায়ী কাজ করছো কিনা। যুদ্ধ এবং ধর্মের সুরসুরি সরকারগুলোকে বাঁচিয়ে দেয়। সরকারের যে মেইন কাজ, জনগণের অন্ন, শাস্ত্র, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, সেইগুলো সমাধান হচ্ছে কিনা, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, আর একটি ইনক্লুসিভ রাজনীতি বাংলাদেশে চালু করতে হবে। আমি বিশ্বাস করি বিএনপি সরকার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এটা যদি না করে, তার ক্ষতি হবে জানি না, বাংলাদেশের জনগণ তো লড়াইয়ের মধ্যেই আছে, কিন্তু বিএনপি সরকারের জন্য শুভ ফল বয়ে আনবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।